অস্ত্র না কিনে টেকসই উন্নয়নে ব্যয় করতে হবে বিশ্ব নেতাদের, শান্তি সম্মেলনের প্রধানমন্ত্রী। সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ। ঘূর্ণিঝড় জাওয়াদ এখন গভীর নিম্নচাপ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি। জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে আটকা পড়েছেন 1000 পর্যটক। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় জবাবদিহিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সবার সঙ্গে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ। রোববার বিকেলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকায় আয়োজিত বিশ্ব শান্তি সম্মেলনের সমাপনী পর্বের বক্তব্যে তিনি একথা বলেন। বিশ্ব নেতাদের প্রতি তিনি আহ্বান জানান, মহামারীর সংকটময় পরিস্থিতিতে অস্ত্র প্রতিযোগিতার সম্পদ ব্যয় না করে তা সার্বজনীন টেকসই উন্নয়ন অর্জনে ব্যবহার করতে হবে। রোববার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই সম্মেলনের সমাপনী পর্বে যোগ দেন প্রধানমন্ত্রী। সারা বিশ্বে শান্তি বিরাজ করুক। উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রী জাতির পিতার আদর্শ ও শান্তির পক্ষে তার নীতি তুলে ধরে বক্তব্য রাখেন। বলেন, একটি আত্মমর্যাদাশীল উন্নত দেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ তার সরকার। স্বাধীনতার জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি এবং এর মধ্য দিয়ে শান্তির মূল্য এবং সমগ্র মানব জাতির গভীরতম আকাঙ্ক্ষাসমূহ অনুধাবন করেছি। বরাবরের মতো ফিলিস্তিনের জনগণের ন্যায্য দাবির পক্ষে আমাদের অবিচল সমর্থন থাকবে। উন্নত এবং সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। করোনা সংকট পৃথিবীকে সমন্বিত ঐক্যের নতুন বার্তা দিয়েছে জানিয়ে শেখ হাসিনা বিশ্ব নেতৃবৃন্দকে অস্ত্রের বদলে উন্নয়নে ব্যয় করার আহ্বান জানান। শান্তিপূর্ণভাবে এই পৃথিবীতে বসবাস করতে হলে অংশীদারিত্বের ভিত্তিতে একটা জবাবদিহিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই। বিশ্বের এই চরম সংকটময় সময়ে আমি অস্ত্র প্রতিযোগিতায় সম্পদ ব্যয় না করে তা সার্বজনীন টেকসই উন্নয়ন অর্জনে ব্যবহার করার আহ্বান জানাই। বাংলাদেশের আহ্বানে সাড়া দিয়ে বিশ্বের অন্তত 50টি দেশের প্রতিনিধি সশরীরে ও ভার্চুয়াল মাধ্যমে এই সম্মেলনে অংশ নেন। ঢাকা ঘোষণাও গৃহীত হয় এই আয়োজন থেকেই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এর আগে জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বিভিন্ন দেশের চাহিদা বিবেচনায় দেশে শিল্প গড়ে তোলার আহ্বান জানান। এ সময় যুব সম্প্রদায়কে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। এখন অনেক বিদেশি উদ্যোক্তাও আসছে আমাদের দেশে এবং এসএমইতে তারা বিনিয়োগ করতে চান। এটা আমাদের জন্য অত্যন্ত ভালো একটা দিক। আমরা তাদেরকেও সেই সুযোগটা দিচ্ছি। শুধু উৎপাদন না, আন্তর্জাতিক মানের মান সম্পন্ন যেন হয় পণ্যগুলি, সেদিকেও বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। এখানে আমি অবশ্য আমাদের পুরুষ সমাজকে একটু পরামর্শ দিতে পারি। আপনারাও ব্যবসা করেন, তা আপনাদের স্ত্রীর নামে যদি আপনারা এই এসএমই ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে তাকেও একটু কাজ করার সুযোগ করে দেন, তাহলে সংসারের সাথে সাথে মেয়েরা কিন্তু সেই ধরনের শিল্পায়নও করতে পারবে। আবার নারী উদ্যোক্তাদের জন্য কিন্তু আমরা অর্থনৈতিক যে 100টা অর্থনৈতিক অঞ্চল করছি, সেখানে কিন্তু আমরা বিশেষ ব্যবস্থা তাদের জন্য রেখেছি। কাজে নারী উদ্যোক্তারা এলে সেখানেও তাদের বিশেষ ব্যবস্থা দেওয়া হবে। এ যেন কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো সাপ। রাজারবাগ পীরের ভুয়া মামলা সিন্ডিকেটের অভিযোগ তদন্ত করতে গিয়ে পীর ও তার সহযোগীদের জঙ্গিবাদে মদদ দেওয়ার প্রাথমিক প্রমাণ পেয়েছে কাউন্টার টেররিজম ইউনিট। এ সম্পর্কিত একটি প্রতিবেদনও উচ্চ আদালতে দাখিল করেছে সংস্থাটি। পরে পীরের কর্মকাণ্ড সার্বক্ষণিক পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত। রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুর সিন্ডিকেটের বিরুদ্ধে ভুয়া মামলা দিয়ে বহু মানুষকে হয়রানির অভিযোগ ওঠে, যার প্রমাণও মেলে সিআইডির তদন্তে। এরপর পীর দিল্লুর ও তার সহযোগীদের সম্পদের তদন্তের দুদককে দায়িত্ব দেন উচ্চ আদালত। আর কাউন্টার টেররিজম ইউনিটকে বলা হয় জঙ্গিবাদের বিষয়টি খতিয়ে দেখতে। প্রাথমিক তদন্ত শেষে রোববার আদালতে রিপোর্ট দেয় সিটিটিসি। রিপোর্টে বলা হয়, ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে জঙ্গিবাদে মদদ দিচ্ছে রাজারবাগ।
নিষিদ্ধ সংগঠন না হলেও পীর দিল্লুর ও তার অনুসারীদের কার্যক্রম জঙ্গিবাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আল এহসান এবং সাপ্তাহিক মাসিক পত্রিকা আল বাইনাত, এই পত্রিকার মাধ্যমে বিভিন্ন ধর্মাবলম্বীদের হত্যা করার জন্য পরিচিত করা হচ্ছে এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী, রাষ্ট্রে প্রচলিত আইন বিরোধী, রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী এবং শৃঙ্খলা বিরোধী সকল প্রকার কার্যক্রমে উস্কানি দেওয়া হচ্ছে। শুনানি শেষে পীরের সব কার্যক্রম পর্যবেক্ষণ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন আদালত। চাইলে পীর ও তার সহযোগীদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিতে পারবে বাহিনী, তাদের বিরুদ্ধে মামলা করতে পারবে ভুক্তভোগীরা। সিআইডি বা কাউন্টার টেরোরিজম সেল তাদের তদন্তের স্বার্থে এই রাজারবাগ দরবার শরীফের পীর সাহেব এবং অন্যান্য ব্যক্তিদের যারা সিন্ডিকেটের অংশ, তাদের বিদেশ যেতে যদি বারণ করতে চান তাদের তদন্তের স্বার্থে, তাহলে তারা বারণ করতে পারবেন। এরই মধ্যে দরবার শরীফের পীরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। 2 মাসের মধ্যে তাদের রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ঢাকা সহ দেশের উপকূলীয় এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সড়কেও অন্য দিনের চেয়ে বেশি যানজটে বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ। আবহাওয়া অফিস বলছে সোমবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে। ঘূর্ণিঝড় জাওয়াদ দুর্বল হয়ে নিম্নচাপে রূপ নিলেও বৈরী আবহাওয়ার কবলে পড়েছে দেশ। রোববার দিনভর দেশের বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি হয়, দেখা মেলেনি সূর্যের। রাজধানীতে থেমে থেমে বৃষ্টির পাশাপাশি বয়ে যায় হিমেল হাওয়া, এতে কর্মব্যস্ত মানুষ পড়েন বিপাকে। ঠান্ডাটা বেশি লাগতেছে, তো এখন বাসায় যেতে পারছি না। আমাদের বয়ে রয়েছি, প্যাসেঞ্জার নাই, বৃষ্টি এলে তো আমাদের খ্যাপ কম, আমরা খাবো কি? বৃষ্টির মধ্যে সড়কে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন বাইরে বের হওয়া মানুষ। এক্সাম ছিল, এক্সাম থেকে বের হয়ে এখন পুরাই ভিজে ভিজে অবস্থা, পুরাই খারাপ। গাড়ি ঘোড়া কম, তারপরেও যা আসতেছে অনেক মানুষের ছাতা নাই। এদিকে বৈরী আবহাওয়ার কারণে সাগর কিছুটা উত্তাল থাকায় সব ধরনের মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দিয়েছে আবহাওয়া বিভাগ। গভীর নিম্নচাপ এখন আছে, ওটা উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আরও দুর্বল হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। জাওয়াদের প্রভাবে আজকে এবং আগামী দিন বৃষ্টিপাত হবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এদিকে বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এ কারণে সেন্ট মার্টিনে আটকা পড়েছেন অন্তত 1000 পর্যটক। সবাই নিরাপদে আছেন জানিয়ে প্রশাসন বলছে আবহাওয়া স্বাভাবিক হলেই তাদের টেকনাফে পাঠানো হবে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গভীর নিম্নচাপের কারণে উত্তাল বঙ্গোপসাগর। এ কারণে বন্ধ রয়েছে টেকনাফ সেন্ট মার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল। প্রবাল দ্বীপে আটকা পড়েছেন 1000-এর বেশি পর্যটক। সময় মতো ফিরতে না পেরে বিপাকে পড়েছেন তারা। আমরা যদি এভাবে 1 দিন 2 দিন 3 দিন আটকা পড়ে থাকি তাহলে তো এটা আমাদের জন্য অনেক সমস্যার কারণ। শিপ যত তাড়াতাড়ি চালু করে দিই তত তাড়াতাড়ি আমরা বাড়িতে পৌঁছাতে পারবো, সেটাই আসলে আমাদের চাওয়া। আমি আশাবাদী আগামীকাল লঞ্চ আসবে, আমরা চলে যেতে পারবো। আমাদের যেন টেকনাফ পর্যন্ত আপনার নিরাপদে সুস্থ স্বাভাবিকভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। টুরিস্ট পুলিশ জানায় পর্যটকরা নিরাপদেই আছেন, আবহাওয়া স্বাভাবিক হলেই তাদের টেকনাফে পৌঁছে দেওয়া হবে। প্রত্যেকটা রিসোর্টে যাচ্ছি, টুরিস্টদের সাথে কথা বলছি, যদি কারো কোনো সমস্যা হয় যেটুকু সম্ভব আমরা আমাদের সাধ্য চেষ্টা করছি যে আবহাওয়া ভালো হলে তারা যেন নিরাপদে যেতে পারে তার ব্যবস্থা করব। বৈরী আবহাওয়ার কারণে শনিবার রাতে জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দেয় প্রশাসন। সময় সংবাদ, কক্সবাজার। গাজীপুর সড়কের শিববাড়ি থেকে এয়ারপোর্ট অংশের কাজ প্রায় 70% শেষ হয়েছে। আর ফেব্রুয়ারি নাগাদ নতুন টঙ্গী ব্রিজের একাংশ খুলে দিলে এ পথে আর ভোগান্তি থাকবে না বলে জানিয়েছে বিআরটি কর্তৃপক্ষ। প্রকল্পের পুরো কাজ শেষ হতে লাগবে আরও প্রায় 1 বছর। সাইফুল ইসলামের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। গাজীপুর থেকে এয়ারপোর্ট আসতে লাগবে মাত্র 35 মিনিট। নির্দিষ্ট স্টপেজ ছাড়া থামবে না কোথাও। প্রতিটি সিগন্যাল কিংবা ক্রসিংয়ে থাকবে এলিভেটেড সড়ক। বাস, মিনিবাস ও অন্য মোটরযানের জন্য দুপাশে থাকবে আরও 4টি করে লেন। ফুটপাতের পাশাপাশি রিক্সা ভ্যানের জন্য থাকবে আলাদা লেন। এমন গল্প শুনতে বেশ, কিন্তু দীর্ঘদিনেও যখন শেষ হয় না প্রকল্পের কাজ, যানজটে ঘন্টার পর ঘন্টা বাসে হাঁপিয়ে ওঠে প্রাণ, তখন পথের মানুষের ক্লান্তি কে দেখে?
সংশ্লিষ্টরা বলছেন শিববাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত 20.5 কিলোমিটারের মধ্যে প্রথম ধাপে 16 কিলোমিটারের RSD অংশের কাজ এগিয়েছে অনেক। ভেহিকেলের জন্যই এখন অ্যাভারেজে 10 লেন অ্যাভেলেবল হবে, সেক্ষেত্রে আমাদের 2.5 গুণ বেড়ে যাচ্ছে। তারপরে বিআরটির কারণে যে স্পিডটা বেড়ে যাবে। এখন আমরা একটা টেক আপ স্টেজ এসে গেছি, এই মাস কোনো একটা কম্পোনেন্টে 70% টাচ করব। প্রকল্প পরিচালক বলছেন ফেব্রুয়ারিতেই খুলে দেওয়া হবে নতুন টঙ্গী ব্রিজের এক অংশ, আর পিছিয়ে থাকা টঙ্গী এলাকার কাজের গতি বাড়লেই জুনের মধ্যেই এই পথে চলাচলে আর বাধা থাকবে না। যদি উপরের কাজটা কোথাও কোথাও কোনো কারণে চ্যালেঞ্জ থাকে, সেটা যদি ওইভাবে নাও আগায়, কিন্তু রোডটা যেন ফিনিশ হয়ে যায়। লক্ষ্যমাত্রা অর্জনে চীনা ঠিকাদার প্রতিষ্ঠানকে স্থানীয়ভাবে সহায়তা করা হবে বলেও জানায় কর্তৃপক্ষ। উত্তরা থেকে টঙ্গী কলেজ গেট এই কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতেই কি পরিমাণ দুর্ভোগ পোহাতে হয় তা কেবল ভুক্তভোগীরাই জানে। তবে এই বিআরটি প্রকল্প এবার তাদের কাজে গতি এনেছে এবং আসছে বছরেই এই প্রকল্প আলোর মুখ দেখবে, এমনটাই এখন দাবি করছেন কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। মৌলবাদের ও মাদকের হিংস্র থাবা থেকে যুব সমাজকে মুক্ত করতে দেশে একটি সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। FBCCI আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 16 দিনব্যাপী উৎসবের 5ম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। স্বাধীনতার পর দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে কিনা তা নিয়ে বহির্বিশ্বের নানা দেশ শঙ্কা প্রকাশ করলেও 50 বছর পর বাংলাদেশ আজ তলাবিহীন ঝুড়ি নয়, উপচে পড়া ঝুড়ি বলেও জানান মন্ত্রী। ঈদের আগে বিনা কারণে দেশে পণ্যের দাম বাড়ে উল্লেখ করে দাম বাড়ানোর পেছনে জড়িত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে FBCCI এর প্রতি আহ্বান জানান তিনি। আজকে বাংলাদেশ স্বাধীনতার 50 বছর পর বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়, বাংলাদেশ আজকে উপচে পড়া ঝুড়ির দেশ। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে এটি সম্ভবপর হয়েছে। যদি একটি সাংস্কৃতিক বিপ্লব আমরা করতে পারি, আমরা সারা দেশে সংস্কৃতি চর্চাকে আরও বিস্তৃত করতে পারি, তাহলে সেটি মানুষকে মৌলবাদ থেকে, মাদকাসক্তি থেকে দূরে রাখবে এবং একই সাথে মানুষ যে আজকে অনেক ক্ষেত্রে ধর্মান্ধ হয়ে যাচ্ছে এবং সেখান থেকেও মানুষকে বিরত রাখার ক্ষেত্রে এটি বিরত রাখবে। 6 দিনের বিরতি দিয়ে আবারও ট্রাকে করে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে এ উদ্যোগ ভোক্তাদের স্বস্তি দিলেও লম্বা লাইনের কারণে অনেকেই পণ্য পাননি বলে জানান ডিলাররা। টিসিবি বলছে পর্যাপ্ত মজুদ আছে, করোনার সংক্রমণ বাড়লেও বিক্রি কার্যক্রমে কোনো সমস্যা হবে না। টিসিবির ট্রাক আসার খবরে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করেই যে যার মতো দৌড়ে এসে লাইনে দাঁড়ান। পণ্য হাতে না পেলেও লাইনের ঠাঁই পেয়েই যেন স্বস্তি। বিক্রি শুরুর আগেই রোববার রাজধানীর মগবাজারে ট্রাকের পেছনে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে দিশেহারা নিম্ন আয়ের মানুষের লম্বা লাইন তৈরি হয়। প্রতিদিন এসে আমাদের আগে দাঁড়া থাকে, 1-150 দাঁড়ায় থাকে। তো অনেক দিন নেই, আমার চাকরি নেই আজকে 2 মাস ধরে। বাজার তো কোনো নিয়ন্ত্রণে নাই, বাজার তোরা বাইরেই আছে। আমরা আইছি তো সস্তায় নেওয়ার লেগে, কম পয়সায়। লাইনে দাঁড়ানোর পরও দিন শেষে অনেকেই ফিরতে হয় খালি হাতে। সরকার যদি আরেকটু বাড়ায় দেয় পাবলিকের জন্য সুবিধা হয়। আমাদের তো মনে করেন ইনকাম কমছে, ইনকাম তো বাড়ে নাই। লাস্টে হয়তো চিনি পেলে তেল পাম না, তেল পেলে হয়তো পেঁয়াজটা পাম না। সবাই পায় না, মানে আমাদের যেই মাল দেয় তার থেকে লোক বেশি আসে, কিছু সংখ্যক লোক ফেরত যায়। টিসিবি বলছে স্বল্প আয়ের বেশি মানুষের কাছে পণ্য পৌঁছে দিতে কাজ করছে সংস্থাটি। প্রতি মাসেই 2-3 দিনের সাময়িক বিরতি দিয়ে পণ্য বিক্রি করে আসছে। এই মাসেও চলমান থাকবে। আমাদের গুদামে এবং পাইপলাইনে যথেষ্ট পণ্য আছে। ওমিক্রন হলেও আমরা সেই পরিস্থিতির মধ্যেও আমাদের বিক্রয় কার্যক্রম অব্যাহত রাখবো। করোনার ধাক্কায় গত 1.5 বছর এসব মানুষের অনেকের আয় কমে গেছে, অনেকের বা বন্ধই হয়ে গেছে। আবার সরকারি হিসাব বলছে গত 1 বছর এসব মানুষের মাথাপিছু আয় বেড়েছে $327। এমন বহুমুখী হিসাবের খাতায় দৈনিক সংসার খরচের হিসাব মেলাতে না পেরেই প্রতিদিন টিসিবির ট্রাকের অপেক্ষায় থাকেন সাধারণ মানুষ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশের প্রথম নদীকেন্দ্রিক সবচেয়ে বড় মেগা প্রকল্পের বেসরকারি পর্যটন শিল্প স্থাপিত হতে যাচ্ছে চাঁদপুরে। ইতোমধ্যে শুরু হয়েছে প্রাথমিক সমীক্ষার কাজ। জাপানের অর্থায়নে 6,000 কোটি টাকা বিনিয়োগে হবে এই প্রকল্প।
আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রটি চালু হলে উন্নয়নের চিত্র যোগ হবে নতুন ধারা। ফারুক আহমেদের তথ্য ও নাইমুল ইসলাম নীরবের ছবিতে রিপোর্ট। হেলিকপ্টার, রিভার ক্রুজ কিংবা কেবল কার, সব অত্যাধুনিক বাহনে স্বল্প খরচে পৌঁছে যাবেন দেশি বিদেশি পর্যটকরা, যেখানে বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের ঐতিহ্য নিয়ে থাকবে নানা অনুষঙ্গ। দেশে প্রথম এমন আন্তর্জাতিক মানের পর্যটন শিল্প স্থাপিত হতে যাচ্ছে চাঁদপুরে। শহরের খুব কাছে, যেখানে পদ্মা ও মেঘনা নদী একসঙ্গে মিলিত হয়েছে। সেখানে নদীর তীরে বিশাল চরে প্রায় ৬০০ একর এলাকা জুড়ে জায়গা নির্ধারণ করা হয়েছে, যেখানে একসঙ্গে ২০,০০০ পর্যটক রাত্রিযাপন করার মতো অবকাঠামো সহ অন্যান্য সুযোগ সুবিধা থাকবে। ইতিমধ্যে শুরু হয়েছে প্রকল্প বাস্তবায়নে সমীক্ষার কাজ। বলতেছে ভালো, যেটা অনেকদিন আছে, বাট তারপর আমরা কনফিডেন্টলি বলতে পারবো যে আরও থাকবে। আমরা এটাকে একটা ওয়ার্ল্ড ওয়াইড মডেল পর্যটন হিসাবে তুলে ধরতে পারবো ইনশাল্লাহ। জাপানের অর্থায়নে চাঁদপুরে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র নির্মাণের খবরে উচ্ছ্বসিত সাধারণ মানুষ সহ বিশিষ্টজনেরা। চাঁদপুরবাসী এই জিনিসটার জন্য অনেক খুশি। এই পর্যটনকে ঘিরে এইখানে যে একটা বেকার সমস্যার একটা বিশাল একটা সমাধান হবে। সরকারের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর ৩ ধাপে অবকাঠামো নির্মাণ কাজ চলবে। এরই মধ্যে পর্যটন শিল্পে দক্ষ জনশক্তি গড়ে তুলতে উদ্যোক্তা প্রতিষ্ঠান প্রতি বছর ২০০০ কর্মীকে প্রশিক্ষণ দেবে। সময় সংবাদ, চাঁদপুর। আন্তঃধর্মীয় সম্প্রীতির মাধ্যমেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন শান্তি রক্ষায় কাজ করা বিভিন্ন দেশের শিক্ষাবিদ, সাহিত্যিক, রাজনীতিক ও মানবাধিকার কর্মীরা। বিশ্ব শান্তি সম্মেলনে অংশগ্রহণকারীরা বলেন, শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু, লালন শাহ আর রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদী দর্শন অনুকরণীয়। রোববার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব শান্তি সম্মেলনের দ্বিতীয় দিনে এক প্যানেল সেশনে অংশ নেন শান্তি রক্ষায় কাজ করা বিশ্বের বিভিন্ন দেশের সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিক ও মানবাধিকার কর্মীরা। এ সময় অংশগ্রহণকারীরা ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদকে শান্তি প্রতিষ্ঠায় প্রধান বাধা বলে উল্লেখ করেন। সম্প্রীতি আর সহিষ্ণুতার উপর জোর দেন তারা। ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ শান্তি প্রতিষ্ঠায় প্রধান বাধা। এটি রোধে সম্প্রীতি আর সহিষ্ণুতার উপর জোর দিতে হবে। বক্তারা বলেন, নিজ দেশ ও প্রতিবেশী দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারলেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সম্ভব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কামাল আতাতুর্ক, লালন শাহ ও রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনকে শান্তি প্রতিষ্ঠায় অনুকরণীয় বলে দাবি করেন তারা। নিজ দেশ ও প্রতিবেশী দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারলেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সম্ভব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কামাল আতাতুর্ক, লালন শাহ ও রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন শান্তি প্রতিষ্ঠায় অনুকরণীয়। ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সাইমা ওয়াজেদ পুতুল সামাজিক সমতা ও ন্যায় বিচারকে শান্তি প্রতিষ্ঠায় মূল ভিত্তি বলে উল্লেখ করে বলেন, এর মাধ্যমেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সম্ভব। সামাজিক সমতা ও ন্যায় বিচারকে শান্তি প্রতিষ্ঠার মূল ভিত্তি বলা যায়। এর মাধ্যমেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সম্ভব। শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের আন্তর্জাতিকীকরণের লক্ষ্যে শনিবার ঢাকায় শুরু হয় 2 দিনের বিশ্ব শান্তি সম্মেলন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নানা আয়োজনে মুক্তিযুদ্ধের সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন পালন করেছে যুক্তরাষ্ট্র যুবলীগ ক্যালিফোর্নিয়া শাখা। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের সভাপতি তৌফিক সোলেমান খান তুহিন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জামিউল ইসলাম বেলাল, সংগঠনের সভাপতি সুবর্ণ নন্দী তাপস ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। ১৫০ বছর ধরে কালের সাক্ষী হয়ে আছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। ঐতিহ্যবাহী এই মসজিদটি পেল জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা বা ইউনেস্কোর স্বীকৃতি। অ্যাওয়ার্ড অফ মেরিট ক্যাটাগরিতে এবছর ৬টি দেশের ৯টি স্থাপনার স্বীকৃতিতে এ মসজিদ থাকায় আনন্দিত এলাকাবাসী। আল মামুনের ছবিতে এহসানুল হক শাওনের রিপোর্ট।
দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ শতাব্দী পেরিয়ে গেলেও ইতিহাস আর ঐতিহ্য ধারণ করে ঠায় দাঁড়িয়ে যুগের পর যুগ। 1868 সালে দক্ষিণ কেরানীগঞ্জে এর নির্মাণ কাজ শুরু করেন দারোগা আমিন উদ্দিন আহমদ, তাই এর পরিচিত ছিল দারোগা মসজিদ নামেও। বংশ পরম্পরায় মসজিদটির নির্মাণ ও সংস্কার কাজে নিয়োজিত ছিলেন খিদির বক্স ও কাদের বক্স নামে দুই ভাই এবং মইজুদ্দিনের পরিবার। আর কাদের বক্সের দহিত্র সাবেক সংসদ সদস্য অধ্যাপক হামিদুর রহমান 1968 সালে মিনার সহ মসজিদটির বর্ধিতাংশ নির্মাণ করেন। পরিবারের ঐতিহ্যের ধারাবাহিকতায় মূল অবকাঠামো অক্ষুণ্ণ রেখে মসজিদটির ব্যাপক সংস্কার করেন অধ্যাপক হামিদুর রহমানের ছেলে বর্তমান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তখন জনসংখ্যার বিবেচনায় মসজিদটি ছোট আকারে নির্মাণ করা হয়েছিল। মসজিদটির মাঝখানে রয়েছে দুটি গম্বুজ, চারপাশে রয়েছে 3 স্তর বিশিষ্ট 8টি মিনার, আর এর শীর্ষে রয়েছে ছোট গম্বুজ। এর বাইরেও বাকি 12টি খুঁটির উপরিভাগে রয়েছে কারুকাজ। মসজিদের ভেতরে রয়েছে দুটি মেহরাব। 150 বছরের পুরনো আদল ধরে রেখে নবাবী আমলের ঐতিহ্য বজায় রেখে সংস্কার কাজ করা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে এটি দেখতে ছুটে আসেন পর্যটকরা। ছোটকালেতে দেখতে থাকি, এটা আমাদের মনে করেন বিশ্ব ঐতিহ্যে যে পাইছে, এটার জন্য আমরা অনেক খুশির ব্যাপার, আনন্দের ব্যাপার। এবং দোলেশ্বর গ্রামের নামও মানুষ সারা বিশ্বে চিন্তাছে, দূরান্ত থেকে জনগণ আসতেছে, আইসা দেখতেছে। 1 ডিসেম্বর জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা বা ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে মুসলিম স্থাপত্যের অপূর্ব নিদর্শন হয়ে দাঁড়িয়ে থাকা পুরনো দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। আমাদের বিষয়টা ছিল যে এখানে কিভাবে আমরা পুরনোকে খুব সিম্পল ভাবে, খুব হাম্বল ভাবে আমরা রাখতে পারি, নতুনকেও আমরা খুব হাম্বল ভাবে তৈরি করতে পারি। তো আমি মনে করি যে আমাদের শহরকে গঠন করা উচিত সেভাবে। এশিয়া প্যাসিফিক অঞ্চল ফিজি থেকে শুরু করে কাজাখস্তান পর্যন্ত বিভিন্ন দেশের মধ্যে 6টি দেশের 9টি স্থাপনাকে এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ডস ফর কালচার হেরিটেজ কনজারভেশন পুরস্কার দেওয়া হয়। 150 বছর আগের বানানো এই মসজিদ এখন বিশ্ব ঐতিহ্যের অংশ। তবে দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদের মতো দেশের আনাচে কানাচে কালের সাক্ষী হয়ে আছে আরও কত শত নান্দনিক ও পুরাতাত্ত্বিক স্থাপনা। ঐতিহাসিক সেসব স্থাপনা যদি সরকারি উদ্যোগে সঠিকভাবে সংরক্ষণ করা যায়, তাহলে দেশের ইতিহাস ঐতিহ্য যেমন সমৃদ্ধ হবে, তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলেও সুখ্যাতি কুড়াবে বাংলাদেশ। কেরানীগঞ্জের দোলেশ্বর থেকে এহসানুল হক শাওন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অস্ত্র না কিনে টেকসই উন্নয়নে ব্যয় করতে হবে বিশ্ব নেতাদের, শান্তি সম্মেলনের প্রধানমন্ত্রী। সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ। এ ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।